হ্যালো ফ্রেন্ডস, উড়ানের এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের প্রথমেই দেখা যায় প্রিয়াঙ্কা পূজারিনীকে বলতে থাকে, কি ব্যাপার, এখানে বাড়ির মালিকরা কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছো। তখন পূর্ণিমাকে প্রিয়াঙ্কা বলে, আচ্ছা আন্টি, ওনাকে কি সব কাজ বলে বলে করাতে হয় নাকি? তখন পূজারিনীকে বলে, বাইরে থেকে কেউ আসলে যে এক গ্লাস জল দিতে হয় সেটা কি তুমি জানো না? তখন পূজারিনী চুপ করে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। ওদিকে পূর্ণিমা আর সোমনাথ এই ব্যাপারটার পুরো মজা নেয়। কিছুক্ষণ বাদে পূজারিনী চলে যায় জল আনতে আর প্রিয়াঙ্কাকে জল এনে দেয়। প্রিয়াঙ্কা তখন বলে জল খেতে খেতে, আচ্ছা আন্টি, আমার কথা না হয় বাদই দিলাম, এখানে তো এখন একজন অসুস্থ মানুষও আছে, তার জন্যও তো একটু জল এনে দিতে হয় নাকি? তাকেও কি একটু জল দেবে না? তখন পূজারিনী আবারও চলে যায় সোমনাথের জন্য জল আনতে আর সোমনাথকে জল এনে দেয়। সোমনাথকে জল দেওয়ার পরেই প্রিয়াঙ্কা বলে, আচ্ছা আন্টি, ওকে কি সব কিছু বলিয়ে বলিয়ে করাতে হয় নাকি? পূজারিনী আবারও দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। এবার পূজারিনী খানিকটা মুচকি হাসে আর তার চুলটা খুলে ফেলে আর কোমরে যে শাড়ির আঁচলটা গুজে রেখেছিল সেটাকেও সে নামিয়ে নেয়। এগুলো দেখে প্রিয়াঙ্কা বলে, তুমি এ কী করছো? সোমনাথ আর পূর্ণিমাও একে অপরের দিকে তাকিয়ে থাকে। যে সোমনাথ মুখার্জি, আমি ওনারই মেজো ভাইয়ের স্ত্রী। প্রিয়াঙ্কা শুনে একদম অবাক হয়ে যায় আর আন্টি আর সোমনাথের দিকে তাকিয়ে থাকে। পূর্ণিমা আর সোমনাথ এই ব্যাপারটা দেখতে থাকে। প্রিয়াঙ্কা তখন জায়গা থেকে উঠে বলে, ও আসলে আমি এই ব্যাপারটা একদম বুঝতে পারিনি। আসলে তুমি তো ওই মফ হাতে নিয়েছিলে, তাই জন্য আমি তোমাকে সরি, আপনি, আর হাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আমি বুঝতে পারিনি। পূর্ণিমা তখন বলে, আরে তুমি ওভাবে কেন বলছো? ভুল তো হতেই পারে, আর মানুষ মাত্রই তো ভুল হয়, ওভাবে বলার কিছু হয়নি। তখন প্রিয়াঙ্কা বলে, না আমি বুঝতে পারছি, ওনার সত্যি খুব খারাপ লেগেছে। পূর্ণিমা বলে, আরে ধুর, তুমি ছাড়ো তো ওসব কথা, তুমি বসো, তুমি এবার তোমার গল্প বলো, আমি তোমার কথা এবার একটু শুনি। বসো বসো। প্রিয়াঙ্কা খানিকটা অবাক হয়ে যায় আর বসে আবার পূর্ণিমাদের সাথে গল্প করতে থাকে। পূজারিনী চলে যায় আর সাইড থেকে সব কিছু দেখতে থাকে। পূর্ণিমা বলে, কি সুন্দর গুছিয়ে কথা বলো তুমি। প্রিয়াঙ্কা বলে, আসলে কাজের মধ্যে তো কথা বলা হয় না, আজকে আমিও অনেক দিন পর মন খুলে কথা বললাম। এবার ঘড়ি দেখে বলে, আচ্ছা আন্টি, এবার আমাকে যেতে হবে, আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর পূর্ণিমা তখন বলে, আচ্ছা তুমি আবার এসো, হ্যাঁ, যখনই সুযোগ পাবে তখনই টুক করে চলে আসবে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এদিকে প্রিয়াঙ্কা যাওয়ার সময় পূর্ণিমার পায়ে হাত দিয়ে প্রণাম করে যায় আর তাকে গলা জড়িয়ে ধরে। সোমনাথকেও বলে যায়, আপনার খেয়াল রাখবেন প্লিজ, আর আদিক্ষেতা করতে থাকে। পূর্ণিমাও এদিকে প্রিয়াঙ্কার পেছন পেছন যেতে থাকে আর বলে, আবার আসবে, হ্যাঁ, সময় পেলে আবার আসবে। তখন পূজারিনী পূর্ণিমার পাশ দিয়ে যাচ্ছিল আর পূর্ণিমা বলে, এইভাবে তোমাকে কিন্তু দারুণ মানিয়েছে, আর এতটাই মানিয়েছে যে বাইরে থেকে একজন কেউ এলে তোমাকে এই বাড়ির বউ নয়, সরাসরি কাজের লোক ভাবছে। তখন সোমনাথকে বলে, বাড়ির কাজের লোকটাকে ভাবছি এবার ছাড়িয়েই দেবো, বুঝলি তো? পূজারিনী দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। পূর্ণিমা তখন এইসব বলেই সোমনাথকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে পূজারিনী মনে মনে শুধুমাত্র মহারাজের কথাই ভাবতে থাকে। দেখা যায় হসপিটালে মহারাজের সব বন্ধুরা, জয়ন্তদা, সবাই মিলে টাকা জোগাড় করে নিয়ে এসেছে। সবাই যে যত পারছে তাদের কাছ থেকে টাকা বের করে দিয়ে মহারাজের হাতে দিচ্ছে আর বলে যে এখানে 50,000 টাকা আছে, এখন আমরা সবাই এটাই জোগাড় করতে পেরেছি। মহারাজ বলে, তোরা যে এত তাড়াতাড়ি এই টাকাটা জোগাড় করতে পেরেছিস এটাই তো অনেক, কিন্তু আমাদের আরও টাকা জোগাড় করতে হবে, একটু ভাব ভাব। জয়ন্ত বলে, তুই এরকমভাবে বলিস না, তোর কাছে থাকলে তো এটা কোনো চিন্তাই করতে হতো না, তুই দিয়ে দিতিস, আমাদের জানতেও দিতিস না, তুই চিন্তা করিস না, আমরা ভাবছি। মহারাজ বলে, ভাব ভাব আরও টাকা কিভাবে জোগাড় করা যায়। তখন মহারাজ টাকাটা রিসেপশনে জমা করে দেয়। এদিকে বাপ্পা এসে মহারাজের হাত ধরে বলে, মহারাজ, স্যারজি ভালো হয়ে যাবে তো, আমার বাবা ভালো হয়ে যাবে তো স্যার, স্যার আমার বাবা ভালো হয়ে যাবে তো? মহারাজ বলে, হ্যাঁ, তোমার বাবা একদম ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তো, সবাই আছি, কোনো চিন্তা করো না, সবাই মিলে আমরা দেখে নিচ্ছি ব্যাপারটাকে। আর এদিকে ডাক্তাররাও তো আছে, ওনারাও সবাই দেখছেন, তোমার বাবার কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু চিন্তা করো না। তখন বাকি বন্ধুরাও বাচ্চাটিকে বোঝাতে থাকে যে তোমার বাবার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না। জয়ন্ত দ্বারা বলে, এখানে তোমার জন্য, তোমার বাবার জন্য আমরা এসেছি, তোমার বাবাকে ভালো করে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তো তোমার বাবা নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এদিকে মহারাজ মনে মনে ভাবতে থাকে যে আমি তো ভাবতেই পারছি না যে আজকে আমার জন্য এদের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি যদি ড্রাঙ্ক অবস্থায় না থাকতাম তাহলে আমি গাড়ি চালিয়ে ওদেরকে নিয়ে আসতে পারতাম আরও তাড়াতাড়ি। আমি আজকে মদ খেয়ে থাকার জন্যে একটা লোককে ঠিকমতো সাহায্য করতে পারলাম না, একটা সেকেন্ড যেখানে জরুরি ছিল সেখানে আমার জন্য আজকে এতটা দেরি হয়ে গেল। এদিকে দেখা যায় পূজারিনী ফ্রেশ হয়ে ঘরে আসে আর ঘরে এসেও সে মহারাজের কথাই ভাবতে থাকে আর বলে, ধুর, আমার কিচ্ছু ভালো লাগছে না। বলে, উনি তো এত রাগারাগি করে বাড়ি থেকে গেলেন, এখনও বাড়ি ফিরলেন না কেন? উনি বাড়ি ফিরবেন তো?
এই বলে আবার চিন্তা করতে থাকে পূজারিনী। আর ঘরের মধ্যে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক সমানে পায়চারি করতে থাকে। আর বলে ওনার ফোন নাম্বারটাও তো আমার কাছে নেই যে আমি একটু ফোন করব। বলে আমি নিজে কেন ফোন করব, উনি কেন জানাবেন না যে উনি কোথায়, আমিও ফোন করব না। আর এক জায়গায় বসে পড়ে। তখন ওখানে মহারাজের বোন আসে, বলে বন্ধু তুমি খাবে না, অনেক তো বেলা হলো। তখন পূজারিনী বলে না আমি এখন খাবো না, আমার খিদে নেই। শাড়ি কাপড় গোছানোর বাহানা করতে থাকে। তুলি বলে বুঝলাম, মেজদা বাড়ি নেই তাই তুমি খাবে না। পূজারিনী বলে আরে না না তেমন কিছু না, আমার সত্যি খিদে পায়নি বলে আলমারি গোছাতে থাকে, যাতে বোন বুঝতে না পারে যে সে চিন্তা করছে, নিজেকে আড়াল করার চেষ্টা করে। বোন বলে দেখো আমি এখন সব বুঝতে পারি, আমি না বড় হয়ে গেছি, তাই আমাকে উল্টোপাল্টা কিছু বোঝালে কিন্তু হবে না। আর হাত ধরে টেনে নিয়ে যায়, বলে চলো তো, সবাই নিচে অপেক্ষা করছে। পূজারিনী হাতটা ছাড়িয়ে বলে বললাম তো আমার খিদে নেই, আমি যাব না। বলে বন্ধু মেজদা ঠিক ফিরে আসবে, তুমি চিন্তা করো না, চলো এখন সবাই নিচে অপেক্ষা করছে। তারপরে একটু ভেবে বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি চলে এসো, ঠিক আছে। দিয়ে বোন চলে যায়। পূজারিনী আবার মনে মনে চিন্তা করতে থাকে মহারাজের কথা, যে উনি বাড়ি ফিরবেন তো। পূজারিনী বলে তাহলে কি আবার আমি হেরে গেলাম। এদিকে জয়ন্তদা আর সবাই মহারাজকে সমানে বোঝাতে থাকে যে তুই তো তোর সাধ্যের বাইরে গিয়ে সব কিছু করছিস, তুই কেন চিন্তা করছিস। মহারাজ বলে ওখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আমি যদি আজকে এরকম ড্রাঙ্ক না হতাম তাহলে গাড়িটা চালিয়ে আরও তাড়াতাড়ি বাপ্পার বাবাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি পারিনি। আমার জন্য আজ ওর বাবার এরকম অবস্থা, আমার জন্য আজ এতটা দেরি হয়ে গেল। জয়ন্ত বলে আমি মানছি তুই ড্রাইভিং ভালো জানিস, তুই ড্রাইভ করে বাপ্পার বাবাকে নিয়ে আসতে পারতিস, কিন্তু তোর জায়গায় যদি ড্রাইভিং না জানা কেউ থাকতো সে কি পারতো বাপ্পার বাবাকে এইভাবে এই অবস্থায় এখানে নিয়ে আসতে? পারতো না তো। তাহলে তুই হলে পেরেছিস, তাহলে তুই কেন বলছিস এইভাবে। মহারাজ বলে ভাবতে গেলে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে, বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। জয়ন্ত বলে আরে অ্যাম্বুলেন্সে ফোন করেও তো পাওয়া গেল না, একটা দরকারের সময় অ্যাম্বুলেন্সকেও পাওয়া গেল না, তাহলে এটাকে তুই কি বলবি, সবটাই তুই নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছিস। মহারাজ বলে এসব কথা এখন ছাড়, এসব কথার কোনো মানে নেই, আজ যদি মানুষটার কোনো কিছু হয়ে যেত তাহলে কি হতো। জয়ন্তদা বলে আরে কিচ্ছু হবে না, মানছি ট্রিটমেন্টে একটু ঝামেলার, অনেকগুলো পয়সাও খরচ হচ্ছে, কিন্তু দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো কিছু হবে না, তুই এত চিন্তা করিস না। বন্ধুদের মধ্যে আরেকজন বলে আচ্ছা আমরা এক কাজ করতে পারি না, অ্যাম্বুলেন্সের বাকি নাম্বারগুলো আমাদের কাছে রেখে দেবো, তাহলে বিপদে সাহায্য হবে। মহারাজ বলে ওগুলো সব আমি করে দেখে নিয়েছি, ওগুলো করে কিচ্ছু হবে না। আচ্ছা আমাদের ক্লাব তো দুস্থ বাচ্চাদের জন্য অনেক কিছু করে, তাদের মানে বিনামূল্যে পড়াশোনা শেখায়, দাবা খেলা শেখায়, আরও অনেক সমাজসেবামূলক কাজকর্ম করে। এই রকম ঘটনা তো যে কোনো সময় যে কারোর সাথে ঘটতে পারে, তাই না। জয়ন্ত বলে হ্যাঁ পারে। মহারাজ বলে আচ্ছা আমাদের এই সব পেয়েছি ক্লাব একটা অ্যাম্বুলেন্স কিনতে পারে না। জয়ন্তদা তখন অবাক হয়ে যায়, বলে অ্যাম্বুলেন্স, তার তো অনেক টাকা দাম, কিভাবে আমাদের ক্লাব সেটা পারবে। মহারাজ বলে কেন কেন পারে না, আজকে সকালবেলা তোরা এতগুলো টাকা কি করে অল্প সময়ের মধ্যে জোগাড় করে দিলি, তাহলে কেন বলছিস যে আমাদের ক্লাব পারবে না। এই সমস্ত কথাবার্তা হতে থাকে। এদিকে দেখা যায় একজন পুলিশ অফিসার ফোনে কথা বলছিল, ওদের গলার আওয়াজ পেয়েই মহারাজের কাছে অফিসারটি যায়, গিয়ে বলে আপনি এই অবস্থায় হসপিটালে আছেন কেন, আপনি মদ খেয়ে আছেন কেন। এইভাবে মহারাজকে চার্জ করতে থাকে। মহারাজ মনে মনে ভাবে আমি তো মদ খেয়ে গাড়িও চালাইনি আর কোনো মাতলামিও করিনি, তাহলে। অফিসার বলে আপনাকে এক্ষুনি আমার সাথে থানায় যেতে হবে, চলুন। মহারাজ অবাক হয়ে যায়, বাকিরাও সবাই অবাক হয়ে যায়। মহারাজ বলে না মানে আমি তো অনেকক্ষণ আগে খেয়েছি আর আমি পুরো ফিট আছি, আমি কোনো মাতলামিও করছি না, আর মদ খাওয়া কি কোনো অপরাধ নাকি। একজন বন্ধু বলে ওখান থেকে মদের গন্ধ পেয়ে গেল, কি নাক মাইরি। জয়ন্ত বলে এই চুপ কর। অফিসার বলে তো আপনাকে কি এবার হাত ধরে নিয়ে যেতে হবে, হ্যাঁ। মহারাজ তো খুব চিন্তায় পড়ে যায় যে এবার সে কী করবে। অফিসারটি তখন মুচকি হাসতে থাকে, এরপর হো হো করে হেসে ওঠে, বলে মহারাজ তুই আমাকে চিনতে পারলি না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারে একসঙ্গে পড়েছি, আমি সৌরভ, চিনতে পারলি না। তখন মহারাজ বলে সৌরভ, সৌরভ সান্যাল। সৌরভ তখন বলে হ্যাঁ আমি সৌরভ সান্যাল। পরিচয় হতেই দুজন দুজনকে গলায় জড়িয়ে ধরে। মহারাজ তো খুব খুশি হয়। মহারাজ বলে কিরে ভাই, তোকে তো চেনাই যাচ্ছে না। তখন সৌরভ বলে তোকে তো আমিও চিনতে পারছি না রে, তুই কেমন ছিলিস আর কেমন আজকে আমি তোকে দেখতে পাচ্ছি, আজ আমি তোকে চিনতে পেরেও যেন চিনতে পারছিলাম না রে মহারাজ। মহারাজ তখন চুপ করে যায়। সৌরভ বলে তোর একই অবস্থা হয়েছে রে, এরকম দিনের বেলায় তুই এরকমভাবে মদ খেয়ে আছিস, চড়া মদের গন্ধ তোর মুখ থেকে। মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে বলে আমি না হয় ইঞ্জিনিয়ারিং পরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোর তোর কি অবস্থা, তুই ডাইরেক্ট পুলিশ অফিসার। তখন সৌরভ বলে আর বলিস না, ইঞ্জিনিয়ারিং শেষ করতেই মা বলতে থাকে যে তুই পরীক্ষায় বস। তখন মার কথা শুনে একটা ভালো স্টুডেন্টের মতো প্রিপারেশন নিলাম, আর ব্যাস নিতেই পরীক্ষায় উতরে গেলাম আর হয়ে গেলাম পুলিশ অফিসার, আর কি। শুনে মহারাজ খুব খুশি হয়। সৌরভ বলে জানিস তো, মায়েরাই না একমাত্র পারে সন্তানের জীবন গড়ে দিতে,
আর এটা শুনে তো মহারাজ আবার মানে ভেতর থেকে খারাপ লাগে, তার মনটা খারাপ হয়ে যায়। সৌরভ বলে, আচ্ছা আন্টি আগের মতনই কি রাগি আছেন? হ্যাঁ, তোর কাকিমার সাথে ফার্স্ট ইয়ারে কী যে সমস্যা হলো, আর ব্যাস তুই পড়াটাই ছেড়ে দিলি। মহারাজ চুপ করে যায়। সৌরভ বলে, কী রে, এখন তুই কি করছিস? মানে চাকরি ব্যবসা কি করছিস, বলবি তো? মহারাজ বলে, এখন আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। সৌরভ তো শুনে পুরো অবাক হয়ে যায়। সৌরভ হাসতে থাকে আর বলে, তুই কিন্তু আগের মতনই ফাজিল হয়ে গেলি এখনো। এরপর সৌরভ পকেট থেকে তার কার্ডটা বের করে মহারাজের হাতে দেয়, যে এতদিন পর যখন দেখা হলো কন্ট্যাক্টটা রাখিস। হ্যাঁ। মহারাজ বলে, তুই এত বড় পোস্টে আছিস? মহারাজ বলে, কি ভালো কথা। আর সবাই মিলে হাসতে থাকে। সৌরভ বলে, আচ্ছা আজ আমাকে একটু বেরোতে হবে, আবার দেখা হবে। হ্যাঁ। সৌরভ চলে যাওয়ার পর মহারাজ তখন ওদেরকে বলে, এই তোরা কিন্তু আমাকে এখন একদম জ্ঞান দিতে আসবি না, ঠিক আছে? কিছুক্ষণ পর আবার বলে, এই একদম কিন্তু জ্ঞান দিতে আসবি না, ঠিক আছে? আমার কিন্তু ওসব ভাল লাগে না, যে কেন ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দিলি, কেন এটা কেন ওটা, আমার আর ভাল লাগে না। এমনিতেই বাড়িতে তো একজন আছেই, গোয়েন্দা কাম টিচার, তোরাও আবার শুরু হয়ে যাস না যেন। এই নিয়ে সবাই কথাবার্তা বলতে থাকে আর হাসাহাসি করতে থাকে। এদিকে পূজারিনী ঠাম্মিকে বলে, আমি তো ভাবছিলাম একবার বয়েজ হাই স্কুলে যাব। ঠাম্মি তো অবাক হয়ে যায়, বলে, না কখনো নয়, এমন কাজ কখনো করিস না নাতবউ। তুই এমন কিছু করবি না আর এমন কিছু বলবি না যাতে মহারাজের চক্ষুশূল হোস। এদিকে পূজারিনী তো খুব অবাক হয়ে যায়, বলে, এমনিতেই তো আমি ওনার চক্ষুশূল, তো আবার নতুন করে হওয়ার কি আছে? তখন ঠাম্মি বলে, না রে না, তুই এখনো ওকে চিনলি না। ওর বাইরেটা হচ্ছে শক্ত আর ভেতরটা হচ্ছে একদম নরম, একবারে নারকোলের মতো। এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে। তখন সেখানে পূর্ণিমা আসে, বলে, টেবিলে দুপুর থেকে খাবারগুলো ঢাকা দেওয়া রয়েছে, সেগুলো কি কেউ খাবে, না সেগুলো এরকমভাবেই পড়ে পড়ে নষ্ট হবে? মহারাজের বাবা বলে, এখানে সবাই মহারাজের চিন্তা করছে, তোমার একবারও মনে হচ্ছে না যে ছেলেটার ফোন করে একবার খোঁজ নি যে ছেলেটা কোথায় গেল? পূর্ণিমা বলে, রোজ রোজ এক প্রসঙ্গ না আর আমার ভালো লাগছে না, এই সোমনাথের সঙ্গে মহারাজের তুলনা করাটা, দুজনের তো কোনো তুলনাই হয় না। এরকম কথাবার্তা চলতেই থাকে। পূজারিনী তখন হাসতে থাকে মনে মনে। আর তখন পূর্ণিমা বলে, আমি হাসির মতো কোনো কথা বললাম বুঝি? পূজারিনী বলে, না আসলে ভাবছি, এই যে আপনি এখন এসব কথা বলছেন, কিন্তু আপনি লুকিয়ে আবার মেজো ছেলের ছবি দেখে কান্নাকাটিও করেন, আদর করেন। আর এটা শুনে তো ঠাম্মি আর মহারাজের বাবাও খুব অবাক হয়ে যায়। ছবির তলায় গোটা গোটা করে লেখা, মহারাজ ইজ মাই প্রপার্টি। এগুলো শোনার পর পূর্ণিমা পূজারিনীকে বাচাল বলে আর সেখান থেকে চলে যায়। এদিকে ঘরে সবাই হাসাহাসি করতে থাকে। মহারাজের বাবা বলে, পূজারিনী এদিকে, বৌমা এদিকে, পূর্ণিমা তো একদম বেকায়দায় পড়ে গেছে দেখছি। ঠাম্মি বলে, নাতবো আমি বুঝতে পেরেছি, একমাত্র তুই পারবি এই সমস্ত কিছুকে ঠিক করতে। এদিকে হসপিটালে জোর করে মহারাজকে সবাই খাওয়াতে গেলে মহারাজ কিছুতেই খায় না আর মার কথাগুলো মনে করতে থাকে। এদিকে পূর্ণিমা মদের বোতলটা খুলে ভাবে, একবার খেয়ে দেখবো, একবার খেয়েই দেখি। আর যখনই খেতে যায় তখনই মহারাজ চলে আসে আর মা মা করে ডাকতে থাকে। আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এরকম পর্ব পেতে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আগামীকালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।